Hello everyone, this is lecture 7 of some basic concept of chemistry, class 11. আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্টয়চিওমেট্রি কোএফিসিয়েন্ট। যে কোনো কেমিক্যাল ক্যালকুলেশনের স্টয়চিওমেট্রি কি সেটা নিয়ে আজকের আলোচনা। মিনিং অফ স্টয়চিওমেট্রি, যে কোনো একটা রিয়েকশন আমরা দেখি N2 প্লাস 3H2 তীরচিহ্ন দিয়ে 2NH3, মনে রাখতে হবে অবশ্যই ব্যালেন্সড রিয়েকশন হতে হবে। এই একটা ব্যালেন্স রিয়েকশনের যে সহগগুলি থাকছে এইগুলিকে আমরা বলে থাকি স্টয়চিওমেট্রি কোএফিসিয়েন্ট। কোনো রিয়েকশনের যে সমস্ত রিয়েক্ট্যান্ট বা প্রোডাক্ট থেকে থাকে তাদের যা সহগ অর্থাৎ পাশে যেটি থাকে সেটি হলো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এটাকে আমি বলতেই পারি যে এক মলিকুল N2 3 মলিকুল H2 সাথে রিয়েকশন করে 2 মলিকুল NH3 তৈরি করেছে, অথবা 1 মোল N2 3 মোল H2 সাথে রিয়েকশন করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে। তাহলে এক কথায় বলা যেতে পারে যে দ্যাট ইজ স্টয়চিওমেট্রি কোএফিসিয়েন্ট ইকুয়াল টু হলো নাম্বার অফ মোল। অর্থাৎ এই রিয়েকশনে N2 কত মোল আছে? 1 মোল, এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1। এই রিয়েকশনে H2 কত মোল আছে? 3 মোল, তাহলে এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 3। এখানে NH3 কত মোল আছে? 2 মোল, অতএব এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট হলো 2। এখন আমরা নেক্সট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে কেমিক্যাল ক্যালকুলেশন আমরা কিন্তু জেনারেলি 3টে টাইপের দেখব। প্রথমে আসছি ওয়েট ক্যালকুলেশন, অর্থাৎ ওয়েটের সাথে ওয়েট রিলেটেড কোনো ম্যাথমেটিক্যাল আমরা প্রবলেম দেখব। তো আমরা ফার্স্ট প্রবলেম প্রথমেই দেখি যে প্রবলেম 1 বলেছে ইফ 26 গ্রাম অফ মিথেন ইজ বার্নড, অর্থাৎ 26 গ্রাম মিথেন দহন করা হয়েছে। ফাইন্ড মাস অফ CO2 প্রডিউসড, কত পরিমাণ CO2 উৎপন্ন হবে। এখন একটা বিষয় নোট করতে হবে যে কোনো হাইড্রোকার্বনকে যদি অক্সিজেনে দহন করা হয় সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হয়। তো মিথেন কি একটা হাইড্রোকার্বন, তো এই হাইড্রোকার্বনকে যদি দহন করা হয় তার মানে অক্সিজেনে পোড়ানো হচ্ছে, তাহলে অলওয়েজ কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড এবং জল। তাহলে বিক্রিয়াটা কি না, মিথেন প্লাস অক্সিজেনে দহন করেছি, উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং জল। ক্লিয়ার? এরপর এই রিয়েকশনে আমি দেখতে পাচ্ছি যে মিথেনের ওয়েট দেওয়া আছে 26 গ্রাম, CO2 ওয়েট চেয়েছে, তাহলে ওয়েট রিলেটেড ক্যালকুলেশন। তাহলে আমি কি করব? প্রথমেই আমার এখানে জানি কার্বনের অ্যাটমিক মাস 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, তাহলে কার্বনের 12, হাইড্রোজেনের 1 আছে 4খানা, টোটাল 16। CO2 কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16, দুটি অক্সিজেন আছে, টোটাল 44। যে দুটো বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হয়েছে তাদেরই কিন্তু আমরা মাস ক্যালকুলেট করব। যেমন এখানে মিথেন এবং CO2 নিয়ে আলোচনা হয়েছে, তাই শুধু মিথেন আর CO2 মাস বের করেছি, বাকি দরকার নেই বের করানোর।
তাহলে এখন আমি বলতে পারি এই রিয়েকশনটাতে যে 16 গ্রাম মিথেন থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে আমার দেওয়া কত আছে মিথেন? 26 গ্রাম। তাহলে 26 গ্রাম মিথেন থেকে কত গ্রাম পাওয়া যাবে? 44/16 ইন্টু 26। ঠিক আছে, উত্তর আসবে 71.5 গ্রাম। নেক্সট আমরা দেখব ওয়েট ভলিউম ক্যালকুলেশন। ওয়েট ভলিউম ক্যালকুলেশন অর্থাৎ এখানে ওয়েট এবং ভলিউম রিলেটেড আমরা ক্যালকুলেশন দেখব। তার প্রবলেম কি? ইফ 26 গ্রাম অফ মিথেন ইজ বার্নড, যদি 26 গ্রাম মিথেনকে অক্সিজেনে দহন করা হয়, ফাইন্ড দ্য ভলিউম অফ CO2 গ্যাস অ্যাট STP। কত পরিমাণ আয়তনে STP তৈরি হবে? আগের অঙ্কটাতে একই ছিল, ওখানে CO2 কত পরিমাণ ভরে চেয়েছিল, এখানে CO2 কত পরিমাণ আয়তনে চেয়েছে। তাহলে বিক্রিয়াটা একই, CH4 প্লাস 2O2 ইকুয়াল টু CO2 প্লাস 2H2O। কার্বনের 12, হাইড্রোজেনের 1 আছে 4টা, টোটাল 16। CO2 তাহলে কার্বনের 12, অক্সিজেনের 16 আছে 2টো, সমান 44 গ্রাম। এখন এখানে ওজনের সাথে আয়তন দিয়েছে, তাহলে এই পার্টটা আমি ওজনে যেহেতু দেওয়া আছে আর এই পার্টটা যেহেতু আমার আয়তনে চেয়েছে, আমি এটাকে একবারে আয়তনে কনভার্ট করে নিই। কি করে কনভার্ট করব না, বিক্রিয়ার ব্যালেন্সটার দিকে একটু যদি দেখি, 1 মোল মিথেন 2 মোল O2 এর সাথে রিয়েকশন করে 1 মোল CO2 এবং 2 মোল H2O তৈরি করেছে। তাহলে যে CO2টা উৎপন্ন হয়েছে সেটা কত মোল? 1 মোল। এই 1 মোল CO2-র আয়তন কত? 22.4 লিটার। এরপর আমরা লিখতে পারি যে 16 গ্রাম মিথেন থেকে 22.4 লিটার CO2 গ্যাস পাওয়া যায়। তাহলে 26 গ্রাম মিথেন থেকে কত আয়তন পাওয়া যাবে? 22.4/16 ইন্টু 26, উত্তর আসবে 36.4 লিটার। ক্লিয়ার? আরো একটা প্রবলেম যদি দেখি, সিমিলার প্রবলেম। ইফ 44.8 লিটার মিথেন ইজ বার্নড, ফাইন্ড দ্য ওয়েট অফ CO2 গ্যাস প্রডিউসড। এখানে মিথেনের আয়তন দেওয়া আছে, যে CO2টা উৎপন্ন হবে তার ওয়েট জানতে চেয়েছে। তো ওয়েট ভলিউম ক্যালকুলেশন করছি, তার মানে ভলিউম ওয়েট ক্যালকুলেশন একই ব্যাপার। তাহলে এই যে মিথেনটা দেওয়া আছে এখানে, তার কি দেওয়া আছে? আয়তন। তাহলে আমি এখানে আয়তন রিলেটেড ব্যাপারটা লিখব। তাহলে এখানে কত মোল মিথেন? 1 মোল মিথেন। এই 1 মোল মিথেনের আয়তন কত? 22.4 লিটার। আর এখানে CO2 ওয়েটে চেয়েছে, তাহলে আমি ওয়েট জনিত ব্যাপারটা লিখব। কার্বনের 12, অক্সিজেনের 16। তাহলে আমি বলতে পারি যে 22.4 লিটার মিথেন থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। 44.8 লিটার মিথেন থেকে কত গ্রাম পাওয়া যাবে? হয়ে গেল। ক্লিয়ার? কয়েকটা জিনিস নোট রাখতে হবে যে কোনো রিয়েকশনে যে সমস্ত রিয়েক্ট্যান্ট বা প্রোডাক্টগুলি পার্টিসিপেট করছে তাদের ডাটাগুলি কিন্তু আমরা অনলি ফর লিখব। যদি আমি এই অঙ্কটার ক্ষেত্রে দেখি, তাহলে আমি দেখব এখানে মিথেন পার্টিসিপেট করেছে আর CO2। তো মিথেনের ডাটা এবং CO2 ডাটাগুলি লিখলেই যথেষ্ট।
এই O2 বা H2O ডাটা আমার কোনো প্রয়োজন নেই। তো মিথেন যেহেতু আয়তনে দেওয়া আছে, তো এখানে কিন্তু এই ব্যাপারটাকে আমাকে আয়তনে লিখতে হবে। CO2 যেহেতু ওয়েট রিলেটেড ব্যাপারে আছে, অর্থাৎ ভর, তাই এখানে CO2-র ভর আমি 44 বের করেছি। তারপর আমি ঐকিক নিয়মে অঙ্কটাকে প্রসিড করিয়েছি। 3 নম্বরে আসি, ভলিউম ক্যালকুলেশন, অর্থাৎ দুটো পার্টে আমার ভলিউম রিলেটেড হবে। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নেওয়া যাক। ইফ 4.48 HCl ইজ প্রডিউসড, হাউ মাচ ভলিউম H2 রিয়েক্ট উইথ Cl2? এত লিটার HCl তৈরি করতে কত আয়তন H2 বিক্রিয়া করবে Cl2-র সাথে? তাহলে বিক্রিয়াটা আগে লিখে নেওয়া যাক। H2 প্লাস Cl2 ইকুয়াল টু 2HCl। যে কোনো রিয়েকশন করার ক্ষেত্রে এই ধরনের অঙ্কে অতি অবশ্যই ব্যালেন্স মাস্ট। এই ব্যালেন্স করার পর আমরা রিয়েকশনটাকে ঐকিক নিয়মের মাধ্যমে প্রসিড করাতে পারি। যদি উইদাউট ব্যালেন্সে আমরা করি তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এখানে পার্টিসিপেট কে কে করেছে? HCl আছে, H2 আছে। তাহলে এই H2 কি ব্যাপার আছে? ভলিউম। তাহলে এখানে আগে ভলিউমটা লিখি। H2 আছে কমল 1 মোল। 1 মোল H2-র আয়তন কত? 22.4 লিটার। আচ্ছা, এখানে HCl কিসে দেওয়া আছে? অবভিয়াসলি আয়তনে দেওয়া আছে। তাহলে এটাকে আমি আয়তন আকারে লিখি। HCl কমল আছে 2 মোল। 1 মোল HCl গ্যাসের আয়তন 22.4, তাহলে 2 মোল HCl গ্যাসের আয়তন কত হবে? 44.8 লিটার। এই আয়তনটার সাথে কিন্তু এখন কোনো সম্পর্ক নেই, এটা আমরা পরে কাজে লাগাবো। আগে আমরা নিজেরা যে মোলের সাথে আয়তন বা মোলের সাথে গ্রাম, সেই রিলেশনটাকে কাজে লাগিয়েছি। এরপর এটা ঐকিক নিয়মে করব। কি না, 44.8 লিটার HCl তৈরি করতে 22.4 লিটার H2 প্রয়োজন। কি তাই তো? তো তাহলে কত লিটার HCl তৈরি করতে বলেছে? 4.4 লিটার। কত প্রয়োজন হবে? 2.24 লিটার H2 প্রয়োজন হবে। এরপর আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতি। অর্থাৎ কি কি পদ্ধতির সাহায্যে কোনো দ্রবণের গাঢ়ত্ব আমরা প্রকাশ করতে পারব, বা দ্রবণের মধ্যে বা দ্রাবকের মধ্যে কতটা পরিমাণ দ্রাব আছে তা বোঝার পদ্ধতি। যেমন আমরা যদি বলি ভর কি কি উপায়ে মেজারমেন্ট করা হয়, কিলোগ্রামে করা হয়, গ্রামে করা হয়, পাউন্ডে করা হয়, টনে করা হয়। তো সেই রকমই যে কোনো দ্রবণের গাঢ়ত্ব কি কি পদ্ধতিতে মেজারমেন্ট করা হয় সেইগুলো হচ্ছে এইগুলো। প্রথমে আসছে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, 2 আসছি ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ, 3 আসছি ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, 4 আসছি মোল ফ্র্যাকশন, যাকে বাংলায় বলা হয় মোল ভগ্নাংশ, পিপিএম যার পুরো নাম হলো পার্টস পার মিলিয়ন, পিপিবি পার্টস পার বিলিয়ন, 7 মোলারিটি, 8 মোলালিটি, 9 নর্মালিটি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ, ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, মোল ফ্র্যাকশন, পিপিএম অ্যান্ড পিপিবি। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব মোলারিটি, মোলালিটি অ্যান্ড নর্মালিটি। এটা শুরু করার আগে প্রথমে আমি একটা কনসেপ্ট দিয়ে রাখি যে দ্রাবক এবং দ্রবণ সম্পর্কে। একটা সলিউশনে অর্থাৎ দ্রবণে
কি কি থাকে? সলভ্যান্ট থাকে, যাকে বাংলায় বলা হয় দ্রাবক, আর থাকে সলিউট, যাকে বাংলায় বলা হয় দ্রাবক। আমরা জানি যে দ্রাবক মানে বেশি পরিমাণে যেটা থাকে, আর দ্রাব মানে যেটা কম পরিমাণে থাকে। এক্সাম্পল যদি বলি, জল এবং চিনির জলীয় দ্রবণ, তাতে জল বেশি পরিমাণে আছে, সেই হিসাবে জল দ্রাবক, চিনি কম পরিমাণে আছে, সেই হিসাবে চিনি দ্রাবক। কিন্তু আমাদেরকে এইখানে একটা জিনিস নোট করতে হবে যে এই পরিমাণটা বেশি বা কম এটা কিন্তু গ্রাম বা আয়তনে নয়, এটা কিন্তু মোল সংখ্যায় বেশি। অর্থাৎ যদি মোর অ্যামাউন্ট ইন মোল থেকে থাকে সেটা হবে সলভ্যান্ট, যদি লেস অ্যামাউন্ট ইন মোল হয় তাহলে সেটা হবে সলিউট। ঠিক আছে, যেমন এটা যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। 98 গ্রাম H2SO4 এবং 54 গ্রাম ওয়াটার মেশানো হয়েছে, দিয়ে বলছে হুইচ ইজ সলভেন্ট অ্যান্ড হুইচ ইজ সলিউট। অর্থাৎ এই দ্রবণটাতে কে দ্রাব এবং কে দ্রাবক। তো জেনারেলি দেখে মনে হচ্ছে 98 গ্রাম H2SO4 আছে, এ বেশি আছে, এ দ্রাবক হবে। 54 গ্রাম ওয়াটার, এ কম আছে, এ দ্রাব হবে। কিন্তু হবে না, কারণ এই বেশি সংখ্যা কম সংখ্যা এটা অলওয়েজ মোল সংখ্যার সাপেক্ষে জাজমেন্ট করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ যেটা বেশি মোল সংখ্যা হবে সেটাই হবে দ্রাবক, যেটা কম মোল সংখ্যা হবে সেটাই হবে দ্রাবক। তাহলে এই 98 গ্রামকে আমাকে মোল সংখ্যায় কনভার্ট করতে হবে এবং 54 গ্রামকে মোল সংখ্যায় কনভার্ট করতে হবে, দিয়ে দেখতে হবে যে মোল সংখ্যাটা বেশি সেটা হবে দ্রাবক, যে মোল সংখ্যাটা কম সেটা হবে দ্রাবক। তাহলে আমি H2SO4 এর ক্ষেত্রে মোল সংখ্যা ক্যালকুলেট করি। সূত্র কি? নাম্বার অফ মোলস ইকুয়াল টু কি? গিভেন মাস বাই মলিকুলার মাস, তাই তো? গিভেন মাস কত দেওয়া আছে? 98। H2SO4 এর মলিকুলার মাস কত? হাইড্রোজেনের 1 আছে কটা? 2। সালফারের 32, অক্সিজেনের 16 আছে কটা? 4টা, 64। এটা করলে 98 আসবে, অর্থাৎ 1 মোল। ওয়াটারে আসি, সূত্র অ্যাপ্লাই করি। নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন মাস বাই মলিকুলার মাস। গিভেন মাস কত দেওয়া আছে? 54। মলিকুলার মাস অর্থাৎ আণবিক গুরুত্ব জলের কত? 18। ভাগ করলে 3 মোল আসবে। তো সংখ্যায় কে বড়, 3 মোল না 1 মোল? অবভিয়াসলি 3 মোল। তাহলে এখানে সলভেন্ট হবে অর্থাৎ দ্রাবক হবে কে? ওয়াটার। আর সলিউট অর্থাৎ দ্রাব হবে কে? H2SO4। ক্লিয়ার? দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা প্রকাশের বিভিন্ন যে পদ্ধতিগুলি আমরা দেখলাম তার মধ্যে প্রথমে আসছি ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে গেলে সূত্র মুখস্থ রাখতে হবে, মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100, অর্থাৎ দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইন্টু 100। যদি বলে এ সলিউশন অফ NaCl ইন ওয়াটার ইজ 5%, ব্র্যাকেটে যদি এটা বলে দেওয়া থাকে ওয়েট বাই ওয়েট, তাহলে সেটা মিন করবে 5 গ্রাম NaCl ইজ প্রেজেন্ট আছে ইন 100 গ্রাম সলিউশন। একটা প্রবলেম দেখি তাহলে
আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। বলছে 10 গ্রাম সুক্রোজ ইজ ডিজলভ ইন 100 গ্রাম ওয়াটার, ফাইন্ড ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। তো আমাকে যেহেতু ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে দিয়েছে, আমি সূত্র অ্যাপ্লাই করি। কি? মাস অফ সলিউট মানে দ্রাবের ভর ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 100। ওয়েট বাই পার্সেন্টেজ ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি? মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100। এখানে সলিউট বলতে সুক্রোজ, যার ভর দেওয়া আছে 10 গ্রাম, তাহলে আমি 10 বস করিয়েছি। মাস অফ সলিউশন দেওয়া নেই, কিন্তু সলভেন্টের মাস এবং সলিউটের মাস দেওয়া আছে। তাহলে সলিউশন যদি সলিউট প্লাস সলভেন্ট হয়, তাহলে মাস অফ সলিউশন মানে কি মাস অফ সলিউট প্লাস মাস অফ সলভেন্ট নয়? তাহলে সলিউটের ভর তো 10 আর সলভেন্ট 100, তাহলে 10 বাই 110 ইন্টু 100 ইকুয়াল টু 9.09%। নেক্সট প্রবলেম, 10 গ্রাম NaCl is present in 100 ml of solution. Find weight by weight percentage if density of solution is এত গ্রাম পার ml। এখানে কি ক্যালকুলেট করতে দিয়েছে? ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। আমি সরাসরি সূত্র লাগাবো। ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজের সূত্র হচ্ছে মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 100। এখন এখানে সলিউট মানে NaCl, তার ভর কত দেওয়া আছে? 10 গ্রাম। মাস অফ সলিউশন দেওয়া নেই, সলিউশনের আয়তনটি দিয়ে দেওয়া আছে 100 ml। তাহলে আয়তনকে আমাকে ভরে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি জানি যে মাস অফ সলিউশন ইকুয়াল টু কি? রো ইন্টু ভি। অর্থাৎ আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ভর ইকুয়াল টু কি হবে? ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে ঘনত্ব দেওয়া আছে 1.2, আয়তন দেওয়া আছে 100, তাহলে এটা আসবে 120 গ্রাম। তাহলে আমার সলিউশনের আয়তন দেয়া ছিল, সেটার থেকে আমি সলিউশনের মাস বের করে নিতে পারলাম। কত মাস বেরোলো? 120 ইন্টু 100 সমান কাটাকাটি যাবে, এটা উত্তর আসবে 25/3, প্রায় 8.33%। নেক্সট আসছি আমরা 2 নম্বরে, ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ। এটার ক্ষেত্রেও সূত্র মুখস্থ রাখতে হবে। ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ ইকুয়াল টু ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100, অর্থাৎ দ্রাবের আয়তন ডিভাইডেড বাই দ্রাবণের আয়তন ইন্টু 100। কোথাও লেখা আছে HCl aqueous solution is 7%, ভলিউম বাই ভলিউম মিন্স 7 ml HCl is present in 100 ml solution। এখন 3 নম্বরে আসছি, ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ। এই ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ ইকুয়াল টু মাস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100, অর্থাৎ দ্রাবের ভর ডিভাইডেড দ্রবণের আয়তন ইন্টু 100। যেমন একটা কোশ্চেন দিচ্ছে, এ সুগার সলিউশন ইজ 3%, ওয়েট বাই ভলিউম means that 3 গ্রাম সুগার ইজ প্রেজেন্ট ইন 100 ml সলিউশন। এখানে যখনই সুগার সলিউশন বলছে, সুগারটা সলিউট, তাহলে তার ভর নিয়েছি, এবং সলিউশনের কি নেব? আয়তন নেব, কারণ সূত্রে তো বলাই আছে
ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজে মাস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, মানে সলিউশনের ভলিউম নেব আর সলিউটের মাস নেব। তাহলে এই যে ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজে মনে রাখতে হবে এই ওয়েটটা নেব সলিউটের আর এই ভলিউমটা নেব সলিউশনের। সেই বেসিসে সূত্রটা কি দাঁড়াচ্ছে, ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ ইকুয়াল টু মাস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100। একটা প্রবলেম দেখা যাক, এ সুগার সলিউশন ইজ 10% বলে দেওয়া আছে ওয়েট বাই ভলিউম, ফাইন্ড ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ ইফ ডেন্সিটি অফ সলিউশন ইজ এত গ্রাম পার ml। তাহলে আমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করব। কি চেয়েছে, ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। সূত্র কি, মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100। তো এখানে যে সলিউটটা আছে তার আগে এই 10% ওয়েট বাই ভলিউমকে যদি আমি একটু ভেঙে নিই তাহলে কি হবে দেখা যাক। টেন পার্সেন্ট ওয়েট বাই ভলিউম মানে কি এটা নয়, 10 গ্রাম সুগার ডিজলভ হয়ে আছে ইন 100 ml সলিউশনে। অলওয়েজ কিন্তু সলিউশনে সলিউট থাকবে। তাহলে এখন সুগারের ভর আছে, সলিউশনের আয়তন আছে। তাহলে এই 10 গ্রামটা কি সলিউটের মাস, তাহলে আমি সলিউটের মাসের জায়গায় 10 লিখলাম। এখন মাস অফ সলিউশন চেয়ে পাঠিয়েছে, তার মানে সলিউশনের আয়তনটা আমি জানি 100 ml। সলিউশনের ভর তো জানি না, কিন্তু আয়তন থেকে আমি ভরে কনভার্ট করতে পারবো কি না, ডেনসিটি ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ভর ইকুয়াল টু কী হবে, ডেনসিটি ইন্টু আয়তন। ডেনসিটি কত দেওয়া আছে 1.25, আয়তন কত সলিউশনের 100 ml সমান 125 গ্রাম। তাহলে এই যে মাস অফ সলিউশন কত হলো 125 ইন্টু 100, তাহলে এটা করলে আসবে নিয়ার 8%। শর্টে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ ইকুয়াল টু সলিউটের মাস বাই সলিউশনের মাস ইন্টু 100। ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ ইকুয়াল টু সলিউটের ভলিউম বাই সলিউশনের ভলিউম ইন্টু 100। ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ ইকুয়াল টু সলিউটের মাস ডিভাইডেড বাই সলিউশনের ভলিউম ইন্টু 100। এখন 4 নাম্বার মেথডে আসি, মোল ফ্র্যাকশন। একটা সলিউশন নেওয়া হয়েছে, তার মধ্যে এ হচ্ছে একটা সলভেন্ট অর্থাৎ দ্রাবক, বি হচ্ছে একটা সলিউট অর্থাৎ দ্রাবক। যেখানে এই দ্রাবক এর মোল সংখ্যা ধরে নেওয়া হয়েছে N1 এবং দ্রাবক বি এর মোল সংখ্যা ধরে নেওয়া হয়েছে N2। এই যে এ দ্রাবক যার মোল সংখ্যা N1, বি দ্রাবক যার মোল সংখ্যা N2, এ এবং বি মিলে একটা সলিউশন তৈরি করেছে। এখন মোল ফ্র্যাকশন, যার বাংলা মানে হলো মোল ভগ্নাংশ। মোল ফ্র্যাকশন এর বাংলা মানে হলো মোল ভগ্নাংশ। এর আগে আমরা মোল নিয়ে স্টাডি করেছি, কিন্তু মোল ভগ্নাংশটা আজকে আমাদের নতুন। তো এই যে সলিউশনের মধ্যে সলভেন্ট এবং সলিউট ঢুকে আছে, এই সলভেন্ট এবং সলিউটের মোল ভগ্নাংশ আমরা কি করে ক্যালকুলেট করব দেখা যাক।
মোল ফ্র্যাকশনকে জেনারেলি এক্স দ্বারা প্রকাশ করা হয়। মোল ফ্র্যাকশন অফ এ ব্র্যাকেটে সলভেন্ট, অর্থাৎ সলভেন্টের মোল ভগ্নাংশ কি করে বের করব না, x1 ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। তাহলে x1 ইকুয়াল টু কি হবে, এর মোল সংখ্যা কত, n1, আর টোটাল নাম্বার অফ মোলস কি, এ এবং বি এর n1 প্লাস n2। তাহলে এই হলো মোল ফ্র্যাকশন অফ এ। আচ্ছা, মোল ফ্র্যাকশন অফ বি আসি না, x2 ইকুয়াল টু কি, নাম্বার অফ মোলস অফ বি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। বি এর মোল সংখ্যা কত, n2, টোটাল মোল সংখ্যা কত, n1 প্লাস n2, অর্থাৎ x2 ইকুয়াল টু n2 বাই n1 প্লাস n2। অর্থাৎ শর্টে আমরা বলতে পারি যার মোল ভগ্নাংশ ক্যালকুলেট করতে দেবে তার মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা করলেই মোল ভগ্নাংশ বেরিয়ে যাবে। সলভেন্টের মোল ফ্র্যাকশনকে জেনারেলি x1 দ্বারা প্রকাশ করা হয় এবং সলিউটের মোল ফ্র্যাকশনকে জেনারেলি x2 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট x1 ইকুয়াল টু আমরা কি পেয়েছি, n1 বাই n1 প্লাস n2। মোল ফ্র্যাকশন অফ সলিউট x2 ইকুয়াল টু আমরা কি পেয়েছি, n2 বাই n1 প্লাস n2। এখন এই x1 এবং x2 যদি দুটো আমরা যোগ করি, অর্থাৎ দ্রাবকের মোল ভগ্নাংশ যুক্ত দ্রাবের মোল ভগ্নাংশ, সেটা যোগ করলে আমি দেখতে পাবো n1 বাই n1 প্লাস n2 প্লাস n2 বাই n1 প্লাস n2, এটা করলে 1 আসবে। অর্থাৎ যে কোনো সলিউশনের ক্ষেত্রে সলভেন্টের মোল ভগ্নাংশ এবং সলিউটের মোল ভগ্নাংশের যোগফল সর্বদা 1, অর্থাৎ x1 প্লাস x2 ইকুয়াল টু 1। এখন আমরা প্রবলেমে আসি। প্রথম প্রবলেম বলছে 40 গ্রাম NaOH প্লাস 54 গ্রাম ওয়াটার, ক্যালকুলেট মোল ফ্র্যাকশন অফ NaOH এবং ওয়াটার। তাহলে আমাকে NaOH এর মোল ফ্র্যাকশন বার করতে গেলে কি করতে হবে, এর মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। তাহলে NaOH এর মোল সংখ্যা বার করব, কি করব, গিভেন মাস বাই মলিকুলার মাস। গিভেন মাস কত দেওয়া আছে, NaOH 40 গ্রাম, মলিকুলার মাস কত, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। তাহলে NaOH এর মোল সংখ্যা বেরিয়ে গেল 1। এখন জলের মোল সংখ্যা আসো, সূত্র গিভেন মাস ডিভাইডেড বাই মলিকুলার মাস। গিভেন মাস দেওয়া আছে 54 গ্রাম, জলের মলিকুলার মাস হচ্ছে 18, 3। তাহলে NaOH এর মোল সংখ্যা বেরিয়ে গেছে 1, ওয়াটারের মোল সংখ্যা বেরিয়ে গেছে 3। তাহলে এরপর আমি মোল ফ্র্যাকশন নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারবো না। যদি আমি বলি মোল ফ্র্যাকশন x NaOH ইকুয়াল টু কি হবে, এর মোল সংখ্যা কত, 1 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা 1 প্লাস 3 সমান 1/4। যদি বলি ওয়াটারের মোল ভগ্নাংশ কত হবে, এর মোল সংখ্যা কত, 3 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা 1 প্লাস 3 সমান 3/4। অ্যান্সার। নেক্সট বলছে এ সলিউশন হ্যাজ 46% ওয়েট বাই ওয়েট ইথাইল অ্যালকোহল ইন ওয়াটার, ফাইন্ড দ্য মোল ফ্র্যাকশন অফ ইথাইল অ্যালকোহল। প্রথমে ইথাইল অ্যালকোহলের সংকেত লিখো, C2H5OH। ক্লিয়ার। এখন বলছে 46% ওয়েট বাই ওয়েট ইথাইল অ্যালকোহল সলিউশন, তাই তো, এটা সমান কি,
না মাস অফ ইথাইল অ্যালকোহল কত? 46 গ্রাম। মাস অফ সলিউশন কত? 100 গ্রাম। কেন? 46% ওয়েট বাই ওয়েট ইথাইল অ্যালকোহল সলিউশন মানে কি? 46 গ্রাম ইথাইল অ্যালকোহল ঢুকে আছে 100 গ্রাম সলিউশনে। তাহলে সলিউশনের মাসটা কি 100 গ্রাম নয়? তাহলে যদি সলিউশনের মাস 100 গ্রাম হয়, ইথাইল অ্যালকোহলের মাস 46 গ্রাম হয়, তাহলে ওর মধ্যে যে জল ঢুকে আছে তাহলে তার ভর কত হবে? 100 থেকে বিয়োগ করে দিলেই তো হয়ে যাবে 54 গ্রাম। তাহলে এরপর আমাকে ইথাইল অ্যালকোহলের মোল ফ্র্যাকশন বার করতে বলেছে। একটা কথা মাথায় রাখতে হবে, যার মোল ফ্র্যাকশন বার করতে দেবে তার মোল সংখ্যা জানতেই হবে এবং টোটাল মোল সংখ্যা জানতে হবে, তবেই কিন্তু মোল ফ্র্যাকশন বার করানো যাবে। তাহলে আমি ইথাইল অ্যালকোহলের তো ভর জানি, মোল সংখ্যা তো জানা নেই। তাহলে মোল সংখ্যা আগে ক্যালকুলেট করি। তাহলে NC2H5OH অর্থাৎ ইথাইল অ্যালকোহলের মোল সংখ্যা কি হবে? গিভেন মাস বাই মলিকুলার মাস। গিভেন মাস কত দেওয়া আছে? 46 গ্রাম। ইথাইল অ্যালকোহলের মলিকুলার মাস কত হবে? কার্বন 12, 12 দুগুণে 24, হাইড্রোজেন 5 একে 6টা আছে 6, অক্সিজেন 16 সমান 46/46 মানে 1 মোল। তাহলে ইথাইল অ্যালকোহলের মোল সংখ্যা বেরিয়ে গেল 1। এখন জলেরও তো মোল সংখ্যা বের করতে হবে। জলের মোল সংখ্যা বার করতে গেলে গিভেন মাস কত দেওয়া আছে? 54 গ্রাম। মলিকুলার মাস 18, 3 মোল। তাহলে এরপরে কি চেয়েছে? মোল ফ্র্যাকশন অফ ইথাইল অ্যালকোহল। সূত্র কি? যার মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে হয় তার মোল সংখ্যা, এর মোল সংখ্যা কত বেরিয়েছে? 1 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। 1 মোল প্লাস 3 মোল সমান 1/4। ক্লিয়ার? নেক্সট, ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন। 1 মিলিয়ন সমান আমরা জানি 10⁶। তাহলে সুগার 2 ppm ইন সলিউশন মিনস 2 গ্রাম সুগার ইজ প্রেজেন্ট আছে 10⁶ গ্রাম সলিউশনে। আগে যেমন পার্সেন্টেজের ক্ষেত্রে কি করেছিলাম? 100 গ্রাম সলিউশন করেছিলাম বা 100 ml সলিউশন করেছিলাম, সেই ক্ষেত্রে পার্সেন্টেজ ছিল। কিন্তু এখানে যেহেতু মিলিয়ন আছে তাই 10⁶ গ্রাম সলিউশন হবে। অর্থাৎ নাম্বার অফ ppm ইকুয়াল টু মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 10⁶। এই সূত্রটা মনে রাখতে হবে। একটা অঙ্ক দেখা যাক। বলছে O2 ইজ ডিজলভড ইন ওয়াটার অ্যাজ 8 × 10⁻⁴ গ্রাম O2 ইন 100 গ্রাম ওয়াটার। ফাইন কনসেন্ট্রেশন অফ O2 ইন ppm এ। তাহলে সূত্রে ফেলে দেওয়া যাক। নাম্বার অফ ppm ইকুয়াল টু, সূত্র কি? মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 10⁶। তো এখানে যে সলিউট আছে অক্সিজেন, তার ভর কত দেওয়া আছে? 8 × 10⁻⁴ গ্রাম। আচ্ছা, এখানে যে সলিউশন আছে তার ভর কত দেওয়া আছে? 100 গ্রাম। তাহলে এটা কাটাকুটি করলে আসবে 8 ppm। মাস অফ সলিউশন বলতে আমরা বুঝি সলিউটের মাস
যুক্ত সলভেন্টের মাস। তো এখানে সলিউটের মাস দেওয়া আছে, সলভেন্টের মাসও দেওয়া আছে। তাহলে এই সলভেন্টের মাস যুক্ত সলিউটের মাস ইকুয়াল টু তো সলিউশনের মাস, কিন্তু এটা এতটাই কম যে আমরা সলিউশনের মাস এখানে অনলি ফর সলভেন্টের মাসটাকেই ইউজ করছি, তাই এখানে এটা নেগলিজিবল। এরপর আসছি লাস্ট টার্ম পিপিবি, অর্থাৎ পার্টস পার বিলিয়ন। মনে রাখতে হবে 1 বিলিয়ন সমান 10⁹। তাহলে সুগার 5 ppb in solution means that 5 গ্রাম sugar is present in 10⁹ গ্রাম solution. তাহলে নাম্বার অফ ppb equal to mass of solute by mass of solution into 10⁹। ppm এর ক্ষেত্রে পার্টস পার মিলিয়ন 1 মিলিয়ন সমান 10⁶। পিপিবি অর্থাৎ পার্টস পার বিলিয়ন 1 বিলিয়ন সমান 10⁹। এবং এই দুটো সূত্র মনে রাখতে হবে যে নাম্বার অফ পিপিএম ইকুয়াল টু মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 10⁶, এবং নাম্বার অফ পিপিবি ইকুয়াল টু মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 10⁹। এখন পুরোটা যদি আমরা একটু শর্টে সামারাইজ করে নিই তাহলে কি হবে না, প্রথমে আমরা দেখলাম ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ ইকুয়াল টু কি না মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 100। যেহেতু দুটোই ওয়েট তাই দুটো ওয়েটেই আমরা নিয়েছি, এবং যেহেতু পার্সেন্টেজ তাই আমরা অলওয়েজ 100 গুণ করেছি। ঠিক আছে, যখনই আমরা দেখব ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ তখনই আমরা বলবো ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100। যেহেতু ভলিউম ভলিউম আছে তাই দুটোই ভলিউম, এবং যেহেতু পার্সেন্টেজ তাই 100 দ্বারা গুণ। 3 নম্বরে আসছি ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ। তো যেহেতু ওয়েট প্রথমে তাই মাস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম, ভলিউম অফ সলিউশন ইন্টু 100। তারপর আমরা দেখলাম পিপিএম, পার্টস পার মিলিয়ন। আমরা যেমন পার্সেন্টেজ করি অলওয়েজ 100-র সাপেক্ষে, সেরকম মিলিয়ন বলতে আমরা 10⁶ সংখ্যককে বুঝি। তাহলে এটা কি হবে সূত্র না মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 10⁶। যখন কোনো পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় আমরা কি করি, 100-তে যত থাকে সেটাই পার্সেন্টেজ। সেরকম যদি কখনো পিপিএম ক্যালকুলেট করতে দেয় তাহলে 10⁶-এ যত থাকে সেটাই কিন্তু পিপিএম, এবং এটা ভরের সাপেক্ষে মেজারমেন্ট করা হয়। তারপর আসছি পিপিবি অর্থাৎ পার্টস পার বিলিয়ন। 1 বিলিয়ন বলতে আমরা 10⁹ সংখ্যককে বুঝি। এটা সূত্র কি মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 10⁹। অর্থাৎ 10⁹ সাপেক্ষে যত হবে সেটাই কিন্তু হবে পার্টস পার বিলিয়ন। ক্লিয়ার? এই ছিল আমাদের শর্ট ফর্মুলা, এবং এই থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে পারি W/W পার্সেন্টেজ, V/V পার্সেন্টেজ, W/V পার্সেন্টেজ, অ্যান্ড PPM অ্যান্ড PPB। ওকে, আচ্ছা, এখানে প্রতিটা ক্ষেত্রে আমি সলিউশন কেন নিচ্ছি
কারণ প্রথমে আমরা পড়েছিলাম দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি মানেই হলো দ্রবণের মধ্যে কতটা পরিমাণ দ্রাব্য আছে সেটাই কিন্তু দ্রবণের গাঢ়ত্ব। তাই দ্রবণের গাঢ়ত্ব মেজারমেন্ট করতে হলে সেক্ষেত্রে আমার দ্রবণ এবং দ্রাব্য থাকবে, তাই আমি সলিউট তথা দ্রাব্য এবং সলিউশন তথা দ্রবণ নিয়ে কাজ করছি। এখন জেনারেলি এই ক্ষেত্রে এই সূত্রগুলো মনে রাখতে হবে এমন কোনো কথা নয়, চাইলে ঐকিক নিয়মেও কিন্তু করা যায়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, 5 গ্রাম সুক্রোজ প্লাস 100 গ্রাম ওয়াটার মিলে একটা দ্রবণ তৈরি করেছে। আমাকে এখানে জানতে চাইছে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ কত। আমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করতেই পারি, মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100, কিন্তু আমি যদি একটু ঐকিক নিয়মে করার চেষ্টা করি, প্রথমেই যেহেতু দেখে নিচ্ছি দুটোই গ্রামে আছে এবং সেটা ওয়েট বাই ওয়েটে ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে একই। তাহলে কি করব আমি এখন, না 5 গ্রাম সুক্রোজ এবং 10 গ্রাম H2O মিলে সলিউশনটা তৈরি করেছে, তো তাহলে এই সলিউশনের ভরটা কত, না 100 প্লাস 5 সমান 105 গ্রাম। এখন আমি যদি ঐকিক নিয়মে করি, 105 গ্রাম সলিউশনে দ্রাব্য কতটা আছে, অর্থাৎ সুক্রোজ কতটা আছে, 5 গ্রাম। তাহলে 100 গ্রামে কতটা আছে, কেন পার্সেন্টেজ করতে গেলে অলওয়েজ 100 করতে হয়, তাহলে এটা এটা আসবে। তাহলে এই ঐকিক নিয়মের মাধ্যমেও কিন্তু করা যায়। আচ্ছা, সিমিলার যদি আমার বলা থাকে 5 গ্রাম সুক্রোজ এবং 100 গ্রাম ওয়াটার মিলে একটা সলিউশন তৈরি করেছে, বলছে এর পিপিএম কত হবে। তো আমি জেনারেলি সূত্র অ্যাপ্লাই করতেই পারি, পিপিএম ইকুয়াল টু মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 10⁶। কিন্তু আমি যদি একটু ঐকিক নিয়মে করার চেষ্টা করি, যে 5 গ্রাম সুক্রোজ এবং 100 গ্রাম জল মিলে সলিউশন তৈরি করেছে, তাহলে সলিউশনের টোটাল মাস কত, 100 গ্রাম প্লাস 5 গ্রাম। তো এই 105 গ্রাম সলিউশনে কতটা সলিউট থাকে, সলিউটকে 5 গ্রাম, তাহলে 5 গ্রাম সুক্রোজ থাকে। তাহলে এখন পিপিএম ক্যালকুলেট করতে হয়েছে, যখন পার্সেন্টেজ ক্যালকুলেট করতে দিয়েছিল তখন আমরা 100 সাপেক্ষে করেছি, কিন্তু এখন পিপিএম ক্যালকুলেট করতে দিয়েছে। পিপিএম মানে কি, পার্টস পার মিলিয়ন, মানে অলওয়েজ সেটা 10⁶ ডিজিটের সাপেক্ষে। তাহলে 10⁶ গ্রামে কতটা সুক্রোজ আছে, তাহলে এটা পিপিএম এ বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা ঐকিক নিয়মের মাধ্যমেও করতে পারি, আর তাছাড়া আমাদের কাছে সরাসরি সূত্র আছে, সেই সূত্র অ্যাপ্লাই করেও করতে পারি। এরপর আমরা নেক্সট লেকচারে পড়ব মোলারিটি, মোলালিটি অ্যান্ড নর্মালিটি।